উমাইয়াদের দ্বিতীয় বাদশাহ ইয়াজিদ বিন মুয়াবিয়ার ক্ষমতার কালে ইসলামের সবচেয়ে দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা ঘটে কারবালায় ইয়াজিদের আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের আহলে বায়াতের হুসাইন রাদিয়াল্লাহু সহ অনেককে খুবই নির্দয়ভাবে শহীদ করা হয়। কুরআন একটি সূরা আছে, সূরা রুম তখনকার একটি সুপার পাওয়ার সম্পর্কে নাজিল হয়েছিল, দ্য গ্রেট রোমান এম্পায়ার সম্পর্কে। শুধু এটা নয়, কোরআনে মোটামুটি সকল সুপার পাওয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেমন জুলকারনাইন, ফিরআউন, নমরুদ। এই যে মুসলিম বর্তমান জামানার সুপার পাওয়ার সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আমাদের বর্তমান জামানার সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর ওনার আজিম চারজন খলিফা প্রথমবার মুসলমানের ছোট্ট এম্পায়ারকে দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার বানিয়েছিলেন, কিন্তু মাত্র 30 বছর পরে খিলাফত শেষ হয়ে যায় এবং মুসলমানদের এই এম্পায়ার একটি গোষ্ঠী তথা বনি উমাইয়াদের কন্ট্রোলে চলে যায়। উমাইয়ারা ক্ষমতায় এসেই মুসলমানদের এম্পায়ারকে আরো বড় করেন এবং অর্থনীতিকেও স্ট্রং করেন। কিন্তু উমাইয়াদের দ্বিতীয় বাদশাহ ইয়াজিদ বিন মুয়াবিয়ার ক্ষমতার কালে ইসলামের সবচেয়ে দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা ঘটে কারবালায় ইয়াজিদের আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের আহলে বায়াতের হুসাইন রাদিয়াল্লাহু সহ অনেককে খুবই নির্দয়ভাবে শহীদ করা হয়। কারবালার এই ঘটনার পরে উমাইয়াদের হাত থেকে আগামী 70 বছর পর্যন্ত কেউ বাদশাহী কেড়ে নিতে পারে। তারা আরামসে মুসলমানদের উপর বাদশাহী করে আসছে। কিন্তু এই 70 বছরের মধ্যেও মুসলমানদের মন থেকে কারবালার এই দুঃখ যায় না। আস্তে আস্তে মুসলিম সাম্রাজ্য বাড়ার সাথে সাথে কারবালার দুঃখ ধীরে ধীরে রাগে ক্ষোভে পরিণত হচ্ছিল। এছাড়া আরেকটি সমস্যা ছিল, উমাইয়াদের শাসনামলে তারা শুধু আরবদের মূল্য দিত, কিন্তু নন আরবীয়দেরকে কোনো মূল্য দেওয়া হতো না। তাদেরকে বিভিন্ন উপহাস করা হতো, যেমন বর্তমান জামানায় আরব কান্ট্রিগুলোতে পাকিস্তানি, বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের করা হয়। বনি উমাইয়াদের এই ভুলগুলোর কারণে 70 বছর পর এসে মানুষ তাদের প্রতি এত বিরুদ্ধ করে, এই সুযোগে আরেকটি গোষ্ঠী আব্বাসীয়দের সুযোগ চলে আসে যে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বলা হতো আব্বাসী লোক বিভিন্ন শহরে গিয়ে গিয়ে কারবালার ঘটনা স্মরণ করিয়ে দিত, যার ফলে উমাইয়াদের বিরুদ্ধে মানুষের রাগ আরো বেড়ে যেত। এবং সর্বশেষ এই রাগকে ব্যবহার করে আব্বাসীয়রা চিরতরে উমাইয়াদের বাদশাহী খতম করে দেয়। আর সবশেষে এভাবেই দুনিয়াতে আরেকটি নতুন খিলাফতের জন্ম হয়, আব্বাসী খিলাফত। আব্বাসীয়দের প্রথম খলিফা ক্ষমতায় এসে একটি পরোয়ানা জারি করেন যে উমাইয়া বংশের যাকেই পাবে তার গর্দান উড়িয়ে দিবে, যদিও সে খিলাফতের দায়িত্বপ্রাপ্ত লোক হোক বা না হোক, তাদের উপর কোনো দয়া করা যাবে না। খলিফার এই হুকুমের পরে আব্বাসীয়দের সকল সৈন্যবাহিনী মুসলমান সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং উমাইয়াদের লাখো লোককে হত্যা করে। কিন্তু তারপরেও আব্বাসীয়দের রাগ কমেনি। তারা সোজা উমাইয়াদের ক্যাপিটাল দামেস্কের দিকে রওনা করে এবং সেখানে উমাইয়াদের সকল বাদশাহের কবর ছিল। তাদের সকল বাদশাহকে কবর থেকে উঠিয়ে তাদের লাশকে চাবুক মারে এবং সকল ডেড বডিকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে, একমাত্র ওমর বিন আব্দুল আজিজ ব্যতীত। ওমর বিন আব্দুল আজিজের কবরকে তারা একদম অক্ষত অবস্থায় রাখে। এখন উমাইয়া বংশের যে লোকগুলো বেঁচে ছিল তাদের মনে এটা আসে যে এখন আর এখানে থাকা তাদের জন্য ইম্পসিবল, তাই তারা মুসলিম এম্পায়ার ছেড়ে বাড়তে থাকে এবং আব্বাসীয়রা তাদের পিছু নিতে থাকে। পালাতে পালাতে তারা প্রথমে মিশরের দিকে যায়, তারপর লিবিয়া, সর্বশেষ আলজেরিয়া গিয়ে পৌঁছে। কিন্তু এখানেও আব্বাসীয়রা তাদের পিছু ছাড়ে। আর এখন উমাইয়াদের কাছে অন্য কোনো অপশন নেই, তারা বাধ্য হয়ে সমুদ্র পার হয়ে স্পেনে পৌঁছে যায়। উমাইয়াদের অনেক আগেই স্পেন মুসলমানদের কন্ট্রোলে নিয়েছিল। এখন দ্বিতীয়বার উমাইয়ারা মুসলমানদের হাত থেকে স্পেন আবার তাদের কন্ট্রোলে নিয়ে নিয়ে এবং আবার উমাইয়ারা নতুন উমাইয়া খিলাফত তৈরি করে এবং আজ পর্যন্ত মুসলমান খিলাফত একটি এম্পায়ারের আন্ডারে ছিল। প্রথমবার তার দুইটি খিলাফতের অধীনে বিভক্ত হয়ে যায়। স্পেনে যাদেরকে উন্দালাস বলা হতো, উমাইয়ারা এখানে এত ভালো রাষ্ট্র গঠন করে যে আগামী কয়েক বছরের মধ্যেই স্পেনকে অনেক শক্তিশালী রাষ্ট্রে পরিণত করে। তারপরে 800 বছরেও কেহ মুসলমানদের হাত থেকে স্পেন কেড়ে নিতে পারেনি। কিন্তু এখন 800 বছর পরে মুসলমানদের হাত থেকে স্পেন চলে যাওয়ার উপক্রম হয়েছে। মুসলমানদের স্পেনের পাশে দুটি ছোট ছোট খ্রিস্টান
এম্পায়ার ছিল যারা এ পর্যন্ত একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত থাকত। কিন্তু এখন হঠাৎ করে এক এম্পায়ারের বাদশাহ কিং ফার্ডিন্যান্ড অন্য রাজ্যের রানী ইজাবেলাকে হঠাৎ করে বিয়ে করে ফেলে এবং তারা শত্রুতা ভুলে এক হয়ে যায়। এই দুই খ্রিস্টান রাজ্য মিলে একটি ইউনাইটেড খ্রিস্টান এম্পায়ার তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে। তারপরে কিং ফার্ডিন্যান্ড এবং ইজাবেলা মিলে মুসলমানদের স্পেনের উপর হামলা করে বসে এবং লক্ষাধিক মুসলমানকে হত্যা করে এবং মুসলমানদের সাথে সাথে ইহুদিদের উপরও অত্যাচার শুরু করে। স্পেনে খ্রিস্টানরা মুসলমানদের উপর অনেক নির্যাতন করে, কিন্তু তখনকার জামানা এখনকার মতো নয় যে মুসলমানদের উপর নির্যাতন হবে আর তাদের জবাব দেওয়ার মতো কেহ থাকবে না। কেননা যখনই স্পেনে মুসলমানদের উপর নির্যাতন শুরু হয় তখনই ওই সময়কার সুপার পাওয়ার উসমানিয়া সালতানাতের বাদশাহ বায়াজিদ খুব শিগগিরই ওনার নেভি ফোর্সকে স্পেনের দিকে পাঠান এবং তাদের হুকুম দেন যে স্পেনের মুসলমান এবং ইহুদিদের বাঁচিয়ে উসমানিয়া সালতানাতে নিয়ে আসতে। এবং উসমানিয়া সালতানাতের বাদশাহ বায়াজিদ নিজে স্পেনের নির্যাতিত মুসলমান এবং ইহুদিদের স্বাগতম জানান এবং তাদেরকে উসমানিয়া সালতানাতের সিটিজেনশিপ দেন। তারপর উসমানিয়া সালতানাতের বাদশাহ ইউরোপের খ্রিস্টানদের নির্যাতনের বদলা নেওয়ার জন্য ইউরোপ থেকে এশিয়া আসার জন্য তাদের সকল রাস্তা বন্ধ করে দেন। তারপরও ইউরোপীয়রা তাদের মিশন থেকে পিছু হাঁটেন। সবশেষে সাল 1492-তে মুসলমানদের চিরতরে স্পেন থেকে বিতাড়িত করে দেয়। এসবের আমেরিকার সাথে সম্পর্ক কি? ওয়েট, সম্পর্ক আছে। সাল 1492 যেই বছর মুসলমানদের স্পেন থেকে বিতাড়িত করা হয়, সেই বছর একজন স্প্যানিশ বিজনেসম্যান একটি খুবই ইউনিক প্রপোজাল নিয়ে কিং ফার্ডিন্যান্ড এবং কুইন ইজাবেলার কাছে হাজির হন, যার নাম ক্রিস্টোফার কোলাম্বাস। আসল কথা হচ্ছে উসমানিয়া বাদশারা ইউরোপের উপর এত শক্ত বাধা দাঁড় করিয়েছিলেন যে রীতিমতো ইউরোপ এবং এশিয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার ফলে ইউরোপের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ইউরোপ শীত প্রধান হওয়ার কারণে সেখানে কোনো ভালো ফসল উৎপাদন হতো না, যার কারণে ইউরোপের বেশিরভাগ পণ্য চায়না এবং ইন্ডিয়া থেকে আমদানি করা হতো। কিন্তু উসমানীয়রা ইউরোপের জন্য এশিয়ার সকল রাস্তা বন্ধ করে দিয়েছিল, তার জন্য ইউরোপীয় বণিকদের ইন্ডিয়া পৌঁছার জন্য অনেক কষ্ট করতে হতো। তাদেরকে পুরো আফ্রিকা সফর করে ইন্ডিয়া এবং চায়নায় পৌঁছতে হতো। এর ফলে ইউরোপের পণ্যের মূল্য অনেক বৃদ্ধি পেয়ে যায় এবং সেখানকার মানুষ গরিব হতে থাকে। এবং তখন সময় ইউরোপীয়দের জন্য ইন্ডিয়া পৌঁছা অনেক জরুরি ছিল, কেননা ইন্ডিয়ার মশলা, দারুচিনি, কালো মরিচ এবং ইত্যাদি তখনকার দুনিয়ার সবচেয়ে দামি পণ্যগুলোর মধ্যে ছিল। শুধু তাদের খাবারের টেস্ট বাড়ানোর জন্য নয়, তখন এই মশলাগুলো বিভিন্ন মেডিসিন তৈরির কাজে ব্যবহার করা হতো। তখনকার সময় ফ্রিজ ছিল না, এই মশলাকে ব্যবহার করে খাবারকে তাজা রাখা হতো। উসমানীয়দের বাধার মুখে ইউরোপীয়দের ইন্ডিয়া এবং চায়না পৌঁছার জন্য যেহেতু আফ্রিকা হয়ে আসতে হতো, তখন তার জন্য তাদের অনেক লোকসান হতো এবং অনেক জাহাজ সাগরের মধ্যে ধ্বংস হয়ে যেত। তার জন্য নিকোলাসের প্ল্যান ছিল যে কিভাবে অল্প সময়ে চায়না এবং ইন্ডিয়াতে পৌঁছা যায়, যাতে উসমানীয়রা তাদের কাছে পৌঁছতে না পারে। এবং এই প্ল্যান কুইন ইজাবেলা এবং কিং ফার্ডিন্যান্ডের কাছে অনেক ভালো লাগে। নিকোলাস কোলাম্বাস 3টি জাহাজ নিয়ে প্রথমবার নতুন রাস্তায় রওনা করে এবং বারমুডা ট্রায়াঙ্গেল পার হয়ে মোটামুটি 36 দিন চলার পরে কোলাম্বাস এর জাহাজ একটি আইল্যান্ডে এসে পৌঁছার পরে এখানে কিছু ব্রাউন কালারের লোক দেখতে পায় এবং সে মনে করে তারা ইন্ডিয়ান এবং তার মনে হয় যে সে ফাইনালি ইন্ডিয়াতে পৌঁছে গেছে এবং তাদের সবার সে নাম দেয় ইন্ডিয়ান। কোলাম্বাসের মৃত্যুর আগ পর্যন্ত সে মনে করে এই আইল্যান্ডটি ইন্ডিয়া, বাট হি ওয়াজ টোটালি রং। এর কিছু বছর পর এক নতুন এক্সপ্লোরার আমেরিগো এলান করেন যে এটি ইন্ডিয়া নয়, এক নতুন এলাকা, এবং এই আমেরিগো এর জন্য আজ এই সারা এলাকাকে আমেরিকা বলা হয়। কোলাম্বাসের পরে এখানে স্পেন থেকে লোক আসতে শুরু করে এবং এখানকার লোকাল লোকদের মেরে তাদের নিজেদের এম্পায়ার বানাতে শুরু করে। এর জন্য আমেরিকাতে আজ পর্যন্ত ইংলিশের পরে স্প্যানিশ ভাষায় লোকজন বেশি কথা বলে। স্পেনের পর যখন বাকি ইউরোপীয়রা এই নতুন দুনিয়ার কথা জানতে পারে, তখন ফ্রান্স, ব্রিটেন এবং পর্তুগাল তাদের সৈন্য আমেরিকার দিকে পাঠাতে থাকে এবং এই এলাকাকে দখল করতে থাকে। নাও এখন থেকে বিগত 1000 বছর ধরে মুসলমানরাই ছিল পৃথিবীর সুপার পাওয়ার। উমাইয়া, আব্বাসি, ওসমানিয়া। কিন্তু আমেরিকার ডিসকভারি হওয়ার পর থেকে মুসলমানদের আসল পতন শুরু হয়, কেননা আমেরিকার আগে পৃথিবীর সুপার পাওয়ার ছিল উসমানিয়া সালতানাত,
বাট আমেরিকার ডিসকভারি হওয়ার পর থেকে আস্তে আস্তে ওসমানিয়া সালতানাত বড় সাম্রাজ্যের লিস্ট থেকেই মুছে যায়। এই নতুন ডিসকভার হওয়া এলাকা আমেরিকা আয়তনে অনেক বড় এবং সেখানকার কৃষি জমি অনেক ভালো এবং সেখানে অনেক উৎপাদন হতো, কিন্তু এখানকার স্থানীয় লোকদেরকে তো ইউরোপিয়ানরা যুদ্ধের মাধ্যমে এবং বিমারের মাধ্যমে আগেই হত্যা করে ফেলে। তাই ইউরোপকে এই জমি থেকে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য কিছু এমন লোকের প্রয়োজন ছিল যারা গরিব হবে এবং শক্তিশালী হবে। সেই যুগে তাদের এই কাজ করার জন্য একটি জায়গার লোকই উপযুক্ত ছিল, সেটা হচ্ছে আফ্রিকা। তাই ব্রিটিশরা প্রথমে আফ্রিকার দিকে রওনা করে এবং আফ্রিকা থেকে অনেক আফ্রিকান কালো মানুষকে তারা জাহাজে করে এই আমেরিকায় নিয়ে আসতে শুরু করে এবং এই লোকদেরকে জোর জবরদস্তি করে কিডন্যাপ করে প্রথমে জাহাজে নিয়ে আসা হতো, তারপরে তাদের জাহাজের নিচে জিঞ্জির দিয়ে বেঁধে জানোয়ারের মতো তাদেরকে নিয়ে আসা হতো। এভাবে ব্রিটিশরা অলমোস্ট 3.1 মিলিয়ন আফ্রিকানকে গোলাম বানিয়ে আমেরিকায় নিয়ে আসে। এই 3.1 মিলিয়ন শুধু 3.1 মিলিয়ন নয়, তাদেরকে আমেরিকায় নিয়ে আসার পরে ব্রিটিশ সরকার একটি নতুন আইন চালু করে যে এই আফ্রিকান গোলামদের ফিউচারে যত বাচ্চা কাচ্চা হবে তারাও অটোমেটিক্যালি সাদা চামড়ার গোলাম হয়ে থাকে। এই আফ্রিকান গোলামদের ব্যবহার করে আমেরিকা তাদের ইকোনমি স্ট্রং করতে থাকে এবং যখনই আমেরিকা ইকোনমিক্যালি স্ট্রং হতে থাকে ঠিক তখনই ব্রিটিশদের সাথে আমেরিকার যুদ্ধ শুরু হতে থাকে। কারণ ব্যাপারটা হচ্ছে এখন ব্রিটিশ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ হচ্ছে ওই ইংরেজ যারা ব্রিটেনে বসবাস করত এবং অন্যরা যারা কলম্বাসের পরে বিগত 300 বছরে আমেরিকাতে এসে বসতি স্থাপন করে তারা। এখন ব্রিটেনের ইংরেজরা আমেরিকার ইংরেজদেরকে হুকুম করে যে আমেরিকাতে যত ইনকাম হবে সেই ইনকাম আমাদের রাজধানী লন্ডনে পাঠিয়ে দেওয়া হোক, কিন্তু আমেরিকানরা এই প্রস্তাব নাকচ করে বসে। নাকচ করার পর ব্রিটিশরা আমেরিকানদের উপর রেগে যায় এবং আমেরিকানদের সাহায্য করার জন্য ব্রিটিশরা আমেরিকানদের সকল পণ্যের উপর ভারী ট্যাক্স আরোপ করে। এই ট্যাক্স আরোপ করার পরে আমেরিকানরা চিন্তা করে যে এখন আমরা আর ব্রিটিশদের সাথে একত্রে থাকবো না। তারা কি করে, তাদের লিডার জর্জ ওয়াশিংটনকে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আমেরিকার মুক্তিযুদ্ধ শুরু করে। যখনই আমেরিকা এবং ব্রিটিশদের মধ্যে যুদ্ধ শুরু হয় ঠিক তখনই একটা সমস্যা বাধা হয়, সেটা হচ্ছে ব্রিটেনের থেকে অনেক দূরে ব্রিটিশদের আরেকটি কলোনি ভারতের একজন মহান রাজা টিপু সুলতানও ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। এখন ব্রিটিশদের কাছে একটি রাস্তা বাকি ছিল, সেটা হচ্ছে তারা আমেরিকাকে বাঁচাবে আর না হয়তো তাদের সকল সৈন্য নিয়ে ইন্ডিয়াতে তাদের কর্তৃত্ব ধরে রাখবে। তখন ব্রিটিশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এখানে বেশিরভাগ সৈন্য ইন্ডিয়াতে পাঠানো হয়, কেননা তখনকার সময় ইন্ডিয়ার কাছে আমেরিকার মূল্য কিছুই ছিল না। তাই ব্রিটিশরা তাদের অ্যাটেনশন বাড়াতে দেয়। অল্প দিনের মধ্যেই আমেরিকানরা তাদের স্বাধীনতা যুদ্ধে বিজয় পেয়ে যায় এবং প্রথমবার আমেরিকা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায়। ব্রিটিশদের আমেরিকা হারিয়েও তাদের শক্তিতে কোনো পার্থক্য আসেনি, কেননা আমেরিকার কাছে হেরে গিয়ে ইন্ডিয়ান রাজা টিপু সুলতানকে হারিয়ে পুরো ইন্ডিয়া তাদের হাতের মুঠোয় নিয়ে নেয়। এসব ঘটনা আজ থেকে 250 বছর আগে ঘটেছিল। তখন সারা দুনিয়াতে রাজা বাদশাহ সিস্টেম চালু ছিল। ঠিক তখনই আমেরিকাতে প্রথমবার জর্জ ওয়াশিংটন একটি প্রেসিডেন্সিয়াল রাষ্ট্র ব্যবস্থা চালু করেন এবং আমেরিকার কোনো বাদশা থাকবে না এবং প্রেসিডেন্ট মাত্র 8 বছর রাষ্ট্র পরিচালনা করবে। এবং ঠিক 8 বছর পরে উনি পদত্যাগ করেন। জর্জ ওয়াশিংটন পদত্যাগ যদিও না করতেন তাতেও কোনো সমস্যা ছিল না, কেননা তখন তিনি জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন। ওনার এই ত্যাগের বিনিময়ে আজ পর্যন্ত কোনো প্রেসিডেন্ট ওনার এই নিয়ম ব্রেক করতে পারেনি। তার এই রাষ্ট্র ব্যবস্থা দুনিয়ার শ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হয়। এজন্য আমেরিকা ইকোনমিক্যালি অনেক স্ট্রং হতে শুরু করে এবং পুরো পৃথিবীকে ছাড়িয়ে যায়। আজ পর্যন্ত আমেরিকানদের ইকোনমি তাদের আফ্রিকান গোলামদের মাধ্যমে চলে আসছিল, কিন্তু এখানে এসে এন্ট্রি হয় আমেরিকার এক নতুন প্রেসিডেন্ট, যিনি আজ পর্যন্ত আমেরিকার জনপ্রিয় প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। উনি প্রেসিডেন্ট হওয়ার পরেই একটি বিল পাস করেন যে আজ পর্যন্ত আমেরিকাতে যত কালো আফ্রিকান গোলাম আছে তাদের মুক্ত করা দেওয়া হোক। এই সিদ্ধান্তের পরে যারা আফ্রিকান গোলামদের দ্বারা ইনকাম করে আসছিল তারা আব্রাহাম লিঙ্কনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে এবং শুরু হয়ে যায় আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় সিভিল ওয়ার। কিছু বছরের মধ্যেই আব্রাহাম লিঙ্কন এই যুদ্ধে বিজয় হয়ে যায়, কিন্তু এই যুদ্ধে আমেরিকার মিলিয়নস অফ পিপল মারা যায়। কিন্তু
অন্যদিকে একটা লাভ হয়, সেটি হচ্ছে এই যুদ্ধে আমেরিকান এত পরিমাণ অস্ত্র গোলাবারুদ তৈরি করে যা পুরো দুনিয়ার থেকে বেশি। সিভিল যুদ্ধে বিজয়ী হওয়ার পর পৃথিবীর মধ্যে বিশাল পরিবর্তন আসে। আজ পর্যন্ত যত ইনভেনশন পৃথিবীতে হয়েছে তা ছিল পুরনো যুগের। ঠিক এখন পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বড় ইনভেনশন আমেরিকাতে হতে শুরু করে। টেলিফোন, সুইং মেশিন, ইলেকট্রিসিটি এবং পৃথিবীর সর্বপ্রথম প্লেন আমেরিকাতে তৈরি হয়। এ সকল ইনভেনশন এর সাথে সাথে সবচেয়ে বেশি অস্ত্র আমেরিকানরা তৈরি করত। এ সকল কিছুর পরেও আমেরিকা একটি শক্তিশালী রাষ্ট্র তো ছিল, কিন্তু সুপার পাওয়ার ছিল না। সুপার পাওয়ার এখনো ইউরোপের দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিরাই ছিল। আমেরিকাকে সুপার পাওয়ার হওয়ার জন্য একটি ইভেন্টের প্রয়োজন ছিল। যেই ইভেন্টে সকল সুপার পাওয়ার খতম হয়ে যাবে, একমাত্র আমেরিকাই বাকি রয়ে যাবে। এক্স্যাক্টলি এমনটাই হয়েছিল। পুরনো সকল সুপার পাওয়ার একে অন্যের বিরুদ্ধে লেগে যায় এবং এভাবে পৃথিবীর বড় যুদ্ধ শুরু হয়, ওয়ার্ল্ড ওয়ার 2। প্রথম বিশ্বযুদ্ধের যখন দুনিয়ার সকল সুপার পাওয়ার একদিকে যুদ্ধে লিপ্ত ছিল, তখন আমেরিকা অন্যদিকে বসে বসে এ সকল যুদ্ধ দেখতে ছিল। ব্রিটিশদের অনেক অনুরোধের পরেও আমেরিকানরা শেষ পর্যন্ত যুদ্ধে সামিল হয়নি। তারা কি করছিল? তারা যুদ্ধের মধ্যে এ সকল সুপার পাওয়ারদের কাছে তাদের যুদ্ধের সরঞ্জাম বিক্রি করছিল। প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীর মধ্যে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছিল, সারা পৃথিবীতে সকল সুপার পাওয়ারদের ইকোনমি একদম দুর্বল হয়ে গিয়েছিল। এট দ্য সেম টাইম অন্যদিকে একটাই স্টেবল কান্ট্রি এবং একটাই স্টেবল কারেন্সি ছিল, সেটা হচ্ছে আমেরিকা। এবং যখন প্রথম বিশ্বযুদ্ধের অবস্থা একদম শোচনীয় পর্যায়ে চলে যায়, ঠিক তখন আমেরিকা ইউরোপীয়দের এই যুদ্ধ থেকে বাঁচায় এবং এই যুদ্ধে বিজয়ী হয়ে যায় এবং আমেরিকা প্রথমবার একটি সুপার পাওয়ার হতে যাচ্ছে। তা দেখে দুনিয়ার সকল ব্যবসায়ীরা আমেরিকার মধ্যে তাদের টাকা পয়সা ইনভেস্ট করতে থাকে, যার ফলে আমেরিকার সকল স্টক মার্কেট এবং কারেন্সি পৃথিবীর সকল দেশকে ছাড়িয়ে যেতে থাকে। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন আমেরিকার কারেন্সি একদম সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়, তখনই হঠাৎ করে আমেরিকার অর্থনীতিতে একদম খুবই খারাপভাবে ধস নেমে যায়। এই অর্থনৈতিক বিপর্যয় আমেরিকার সবচেয়ে বড় ইকোনমিক ক্র্যাশ। এই বিপর্যয়কে আমেরিকানরা আজ পর্যন্ত দ্য গ্রেট ডিপ্রেশন নামে স্মরণ করে। এই অর্থনৈতিক বিপর্যয় আমেরিকার জন্য এতটাই খারাপ সিচুয়েশন তৈরি করে যে যার ফলে কিছুদিনের মধ্যেই আমেরিকার সবচেয়ে ধনী লোকরাও রাস্তার ভিক্ষুকে পরিণত হয়। এই সিচুয়েশনের জন্য আমেরিকার প্রায় অলমোস্ট 23,000 লোক আত্মহত্যা করে এবং তাদের অনেকেই এই সুন্দর সুন্দর বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আমেরিকার এই বিপর্যয়ে সবচেয়ে লাভ হয় ইউরোপীয় একজন লিডারের, যিনি এই সুযোগকে কাজে লাগিয়ে ইউরোপিয়ানদের বলেন যে আমেরিকা কিছুই না, এখন আমাদের একটি নতুন নিয়ম, নতুন সিস্টেম প্রয়োজন। এই তরুণ লিডারের নাম হচ্ছে অ্যাডলফ হিটলার। হিটলারের এই প্ল্যানের পিছনে জার্মানির সকল নাগরিকদের ফুল সাপোর্ট ছিল এবং তারা তার পিছনে দাঁড়িয়ে যায়। এভাবে আগামী কয়েক বছরের মধ্যে হিটলার জার্মানির সবচেয়ে বড় জনপ্রিয় লিডারে পরিণত হয় এবং ধীরে ধীরে তার কাছে এমন শক্তি আসতে থাকে, সে জার্মানির পাশের একটি রাষ্ট্র পোল্যান্ডে আক্রমণ করে বসে। এভাবে এগেইন পৃথিবীর মধ্যে আরেকটি যুদ্ধ শুরু হয়, ওয়ার্ল্ড ওয়ার 2। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমেরিকানরা প্রথম বিশ্বযুদ্ধের মতো অংশগ্রহণ করেনি। তারা কি করছিল? তারা বসে বসে এই লীলা খেলা দেখছিল এবং তাদের ওয়েপন্স সাপ্লাই করছিল এবং অনেক অর্থ উপার্জন করতে থাকে। এইভাবে অর্থ উপার্জন করা আমেরিকানরা আজ পর্যন্ত এই একই সূত্র ব্যবহার করে অর্থ উপার্জন করে আসছে। তারা এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধ লাগায় এবং তারা তাদের ওয়েপন্স বিক্রি করে। হিটলার তার সৈন্যবাহিনী এবং সরঞ্জাম বাড়াতে থাকে এবং বিভিন্ন জায়গায় গিয়ে বলতে থাকে যে তাদের হারার পেছনে একটাই কারণ, তা হচ্ছে ইহুদিরা। তাদের কারণে আমরা আগের যুদ্ধে হেরেছিলাম। যার কারণে জার্মানিরা ইহুদিদের উপর জুলুম করা শুরু করে। এবং মজার বিষয় হচ্ছে সেই জামানাতেও ইহুদিরা দুনিয়ার সবচেয়ে ইন্টেলিজেন্ট ব্যক্তিদের মধ্যে ছিল এবং প্রায় সব বড় বড় বিজ্ঞানীরা ইহুদি ছিল। এবং তাদের মধ্যে একজন জার্মানি ইহুদি সায়েন্টিস্ট যার নাম ছিল আলবার্ট আইনস্টাইন। যখনই জার্মানিরা ইহুদিদের উপর জুলুম করা শুরু করে, তখনই আইনস্টাইন জার্মানি হয়েও আমেরিকানদের সাপোর্ট করতে শুরু করে। এভাবে ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হওয়ার পরে একদিন আইনস্টাইন জার্মানি বসে একটি সিক্রেট লেটার তখনকার আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের কাছে পাঠান এবং এই চিঠির মধ্যে একটি ইম্পর্টেন্ট তথ্য আমেরিকানদের দিয়ে দেন। ফ্রম আলবার্ট আইনস্টাইন টু দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেট, মিস্টার প্রেসিডেন্ট, আমি আপনাকে খুবই
সিক্রেট এবং ইম্পর্টেন্ট তথ্য পাঠাচ্ছি। জার্মানির ফিউরার হিটলার এমন একটি গজবনাক প্রজেক্টের উপর কাজ করতেছে, যেটি সফল হয়ে গেলে দুনিয়ার কোনো শক্তি তাদের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। অ্যাটমিক বম। এই চিঠি আমি আপনার কাছে এই জন্য পাঠাচ্ছি যাতে আপনি আমেরিকার সকল পদার্থবিজ্ঞানীদের একত্র করে এই প্রজেক্টটির উপর কাজ শুরু করতে পারেন, যাতে জার্মানির আগে একটি আমেরিকান অ্যাটম বোম তৈরি করতে পারেন। প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট এই চিঠি পড়ার পরেই এই বিষয়ের উপর পুরোদমে কার্যক্রম শুরু করেন এবং একটি সাধারণ ফুটবল স্টেডিয়ামের নিচে অ্যাটম বোম বানানো শুরু করেন। এখন যখন আমেরিকান বিজ্ঞানীরা অ্যাটম বোম বানানোর কাজ করছে, ঠিক সেই সময় জাপান, যারা সেই সময় জার্মানিদের সঙ্গে ছিল, তারা হঠাৎ করে আমেরিকান পোর্টের উপর হামলা করে বসে এবং এই হামলায় প্রায় 2000 আমেরিকান মৃত্যুবরণ করেন এবং অনেক জাহাজ ধ্বংস হয়ে যায়। এই ঘটনার পর আমেরিকা এখন পর্যন্ত তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি। এখন তারা যুদ্ধে অংশগ্রহণ করে এবং তারা তাদের পুরো শক্তি নিয়ে প্রায় 1 কোটি যোদ্ধা এবং সিভিলিয়ান নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। এর কয়েক বছরের মধ্যে জার্মানি ঠিক প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধেও হেরে যায় এবং জার্মানির জনপ্রিয় লিডার অ্যাডলফ হিটলার নিজেকে কামরায় বন্দী করেন এবং আত্মহত্যা করেন। এভাবে জার্মানি এই যুদ্ধ থেকে হারিয়ে যায় এবং তাদের বন্ধু জাপান এখনো যুদ্ধে লিপ্ত ছিল। এখন আমেরিকার প্রেসিডেন্ট জাপানের প্রেসিডেন্ট হিরোহিটোকে এই ওয়ার্নিং দেন যে তোমরা সারেন্ডার করো, না হলে আমরা তোমাদের এমন অবস্থা করব যা আগামী পৃথিবী তোমাদের কথা স্মরণ রাখবে। এবং অফকোর্স জাপানিরা ডিনাই করে বসে। জাপানের প্রেসিডেন্ট মনে করেছিলেন আমেরিকা আমাদের কি করবে, কিন্তু আইনস্টাইনের অ্যাটম বোমের তথ্য দেওয়ার পরে এখন আমেরিকানরা অ্যাটম বোম তৈরি করে ফেলে। আমেরিকার নতুন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান তার নিজের অফিসে একটি মিটিং করেন এবং এই মিটিংয়ে ওনার জেনারেলের কাছে এই প্রশ্ন করেন যে কিভাবে জাপানকে সারেন্ডার করতে বাধ্য করা যায়। এর উত্তরে জেনারেল বলেন, জাপানি জাতি খুবই জঘন্য জাতি, তাদের এত সহজে সারেন্ডার করানো যাবে না। এবং সবশেষে এই মিটিংয়ে ফয়সালা হয়েছে যে on Hiroshima and destroyed its usefulness. জাপানের উপর নতুন আবিষ্কৃত সবচেয়ে বিধ্বংসীকারী অস্ত্র অ্যাটম বোম ব্যবহার করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকার একটি আইল্যান্ড থেকে ফল তার জাহাজে করে জাপানের শহর হিরোশিমার দিকে রওনা করে এবং এই জাহাজটি ঠিক 8:30টায় হিরোশিমায় পৌঁছে। যখন বাচ্চারা স্কুলে যাচ্ছে এবং বড়রা তাদের কাজে যাচ্ছে, অ্যাটম বোমকে বিমান থেকে নিচে ছেড়ে দেয়। অ্যাটম বোম 44 সেকেন্ড আকাশে উঠতে থাকে এবং এ সময় অবশ্যই কিছু মানুষ এই অ্যাটম বোমকে নিচে পড়ার সময় দেখেছিল এবং জমিনে পড়ার আগেই আকাশে হঠাৎ করে একটি আলোক রশ্মি বিদ্যুৎ চমকাতে থাকে এবং ওই দিনের সেকেন্ড 70,000 লোক ধূলিসাৎ হয়ে যায়। এখন যখন জাপান তল্লাশি করছিল যে তাদের এই শহরের সাথে কি হয়েছে, হঠাৎ করে ঠিক 3 দিন পরে জাপানের আরেকটি শহর নাগাসাকিতে আমেরিকা আরেকটি অ্যাটম বোম ফেলে দেয়, যার মাধ্যমে প্রায় 40,000 মানুষ মারা যায়। এই দুটি শহর ধ্বংস করার পরে আমেরিকা জাপানকে আবার ওয়ার্নিং দেয় যে তোমরা সারেন্ডার করো, আর তা না হলে আমাদের নেক্সট টার্গেট হবে টোকিও। এই ওয়ার্নিং এর পরে জাপান বাধ্য হয়ে আমেরিকার কাছে সারেন্ডার করে ফেলে। এই দুটি হামলার পরে আমেরিকার মধ্যে একটি সার্ভে করা হয় যে আমেরিকার এই হামলার সিদ্ধান্ত কি সঠিক ছিল নাকি ভুল। এই সার্ভের মধ্যে 85% মানুষ ভোট দেয় যে আমেরিকার প্রেসিডেন্ট সঠিক ছিলেন। কিন্তু এর কিছুদিন পরে আস্তে আস্তে মানুষের বুঝে আসে যে এই হামলাটি সাধারণ মানুষের উপর করা হয়েছিল এবং মানুষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে থাকে এবং এই পার্সেন্টেজ 85% থেকে নেমে 50%-এ চলে আসে। আপনি হয়তো বা জেনে থাকবেন যে পাইলট এই হামলা দুটি করেছিল, এই হামলার পরে সেই পাইলটরা আত্মহত্যা করে, কিন্তু এটি একটি মিথ্যা কথা। এই দুজন পাইলট মৃত্যুর আগ পর্যন্ত এটাকে সঠিক সিদ্ধান্ত বলে আসছিলেন। তারপরেও তাদের অন্তরে কোথাও না কোথাও লজ্জার ঠিকই লেগেছিল, কেননা তারা মৃত্যুর আগে এই ওসিয়ত করে যায় যে তাদের মৃত্যুর পরে যেন তাদের লাশকে দাফন করার পরিবর্তে জ্বালিয়ে দেওয়া হয়। ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর সারা পৃথিবী আমেরিকার এই শক্তিকে দেখতে পেয়েছিল এবং আমেরিকা একটি সুপার পাওয়ার হয়ে যায় এবং যার কারণে আমেরিকার ইকোনমি ডলার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায় এবং তারপরে আমেরিকা ইউএন তৈরি করে তাদের শক্তি আরো বাড়িয়ে নেয়। এবং
এভাবেই আমেরিকা প্রথমবার দুনিয়ার একমাত্র সুপার পাওয়ার হয়ে যায় এবং সারা পৃথিবী সকল দেশ আমেরিকার কাছে তাদের মাথা ঝুঁকিয়ে ফেলে একমাত্র একটি দেশ বাদে। এখন দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার সেই হতে পারবে যার কাছে সবচেয়ে বেশি অ্যাটম বোম আছে। সোভিয়েত ইউনিয়ন আমেরিকার 4 বছর পরে তাদের নিজেদের অ্যাটম বোম তৈরি করে ফেলে এবং এভাবে তারা আমেরিকাকে ডিরেক্ট চ্যালেঞ্জ করে বসে। এভাবে সুপার পাওয়ার হওয়ার একটি প্রতিযোগিতা শুরু হয়। সুপার পাওয়ার হওয়ার এই প্রতিযোগিতা শুরুতে অস্ত্র এবং অ্যাটম বোম দিয়ে শুরু হয়েছে, কিন্তু ধীরে ধীরে সুপার পাওয়ার হওয়ার এই প্রতিযোগিতা তাদের সকল কিছুতে ছড়িয়ে পড়ে। চিজ, সুইমিং, অলিম্পিক এবং সায়েন্স। কেননা দুনিয়ার প্রথম ব্যক্তি সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে স্পেসে যায়। এটা দেখার পরে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন থেকে জেতার জন্য নাসাকে তারা এত পরিমাণে ফান্ডিং করে যে যার ফলশ্রুতিতে আমেরিকান সায়েন্টিস্ট নেইল আর্মস্ট্রং চাঁদ পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে এসব দেখার পরে দুনিয়ার অন্য ছোট ছোট দেশগুলো তাদের এই দুই সুপার পাওয়ার থেকে যার যার পছন্দ অনুযায়ী পক্ষে যেতে থাকে। এবং যারা এই সুপার পাওয়ারের পক্ষে গিয়েছিল তারা আজ পর্যন্ত কোনো না কোনোভাবে এই সুপার পাওয়ারের গোলাম হয়ে আছে। আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই প্রতিযোগিতা শুরুতে ভালো চলছিল, কিন্তু ধীরে ধীরে আমেরিকার স্টেবল ইকোনমির কাছে সোভিয়েত ইউনিয়ন টিকতে পারেনি এবং 40 বছরের কোল্ড ওয়ারের পরে 1991-এ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং এগেইন আমেরিকা আবারও পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার হয়ে যায়। যদি আমরা 19th সেঞ্চুরির দিকে তাকাই তাহলে দেখা যাবে যে পৃথিবীতে অনেকগুলো সুপার পাওয়ার ছিল, যেমন ব্রিটিশ এম্পায়ার, ফ্রান্স, জার্মানি, উসমানিয়া, রাশিয়া। 19th সেঞ্চুরি শেষ হওয়ার সাথে সাথে সেই সুপার পাওয়ারগুলো শেষ হয়ে যায় এবং বাকি রয়ে যায় There is the United States of America. একমাত্র সুপার পাওয়ার আমেরিকা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি দাবিয়ে দিবেন।